ও শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আশা করি আজকের আমার এই কিশোর বাতায়ন পেজে লাইভ ক্লাসে তোমরা উপভোগ করবে আজকের ক্লাসটিকে। আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী শিক্ষক বাংলা, বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বগুড়া। তো সুপ্রিয় শিক্ষার্থী মণ্ডলী, তোমরা যে যেখানে আছো, বাংলাদেশের যে প্রান্তে আছো অথবা বাংলাভাষী যে অঞ্চলে আছো, বিশ্বের যে কোনো অঞ্চলে বাংলা ভাষাভাষী যারা আছো, তোমরা সবাই যুক্ত হবে। আশা করি আমার এই ক্লাসটি তোমাদের উপভোগ্য হবে এবং সম্মানিত অভিভাবক এবং আমার সহকর্মীবৃন্দ যারা যুক্ত আছেন সবাইকে এই পরন্ত বেলায় শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো কবি জসিমউদ্দিন রচিত একটি কবিতা, অষ্টম শ্রেণী বাংলা প্রথম পত্র বিষয়ের রূপাই কবিতার প্রথম পর্ব নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো চলো বন্ধুরা, আজকে আমি প্রথম 14 চরণ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমি দেখে আসতে চাই যে আমার সাথে তোমরা কে কে যুক্ত হয়েছ এবং তোমরা নিজেদের নাম পরিচয় প্রকাশ করে আমার সাথে যুক্ত থাকবে। কমেন্টস বক্সে লিখবে কে কোথা থেকে যুক্ত হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আমি দেখতে পাচ্ছি অনেক, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই কবিতাটি বেশ গুরুত্বপূর্ণ একটি কবিতা, কারণ জেএসসি পরীক্ষার্থীদের জন্য এই কবিতা থেকে প্রশ্ন বরাবরই হয়ে থাকে। এবারও হবে, যদি পরীক্ষা হয় তাহলে আশা করি হবে। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তোমাদের নামটা লিখে যোগদান করলে ভালো হতো। রেহান বিন আজিম, মিলভা ইসলাম, অনেকে লিখেছে ঢাকা থেকে, অনেকে লিখেছে আমি বগুড়া থেকে, অনেকে লিখেছে আমি নোয়াখালী থেকে যুক্ত হয়েছি। ধন্যবাদ, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই বিষয়টিতে তোমাদের যে কাজটি করতে হবে সেটি হলো যে বিষয়বস্তু তোমরা বোঝার চেষ্টা করবে, আমি যেটা উপস্থাপন করব সেটি বোঝার চেষ্টা করবে। পাশাপাশি এই সম্পর্কিত কিছু প্রশ্ন তোমাদেরকে সর্বশেষে করা হবে, সে বিষয় নিয়ে তোমরা একটু আমার সাথে সংযুক্ত থাকবে। তো বন্ধুরা চলো চলে যাই আমাদের আজকের এই পাঠ শেষে তোমরা কি অর্জন করবে। এই পাঠ শেষে তোমরা শিক্ষার্থী বন্ধুরা কবি পরিচিতি বলতে পারবে, নতুন শব্দের অর্থ বলতে পারবে, কবিতার চরণগুলো ব্যাখ্যা করতে পারবে, যে চরণগুলো আমি আজকে নির্ধারণ করে নিয়েছি 14 চরণ। তো শুরুতেই আমরা দেখে আসতে চাই কবি পরিচিতি। আমরা জানি এই মহান কবি জসিমউদ্দিন তিনি রূপাই কবিতাটি লিখেছেন। মূলত রূপাই কবিতাটি তার একটি বিখ্যাত কাব্যগ্রন্থ আছে, সেই কাব্যগ্রন্থের নাম হলো নকশিকাঁথার মাঠ। সেই নকশিকাঁথার মাঠ থেকে এই কাব্যের অংশ থেকে এটা চয়ন করা হয়েছে। তো কবি জসিমউদ্দিন তার জন্ম 1 জানুয়ারি অর্থাৎ 1 জানুয়ারি 1903 খ্রিস্টাব্দ ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে, এবং তিনি শিক্ষা গ্রহণ শুরু করেছিলেন, শিক্ষা লাভ করেছেন ফরিদপুর জেলা স্কুল থেকে। এসএসসি বর্তমানে সেটি সেই সময় নাম ছিল প্রবেশিকা। 1921 খ্রিস্টাব্দে তিনি প্রবেশিকা পাশ করেন এবং 1931 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়, এই ভারত উপমহাদেশের সবচেয়ে একটি দামি বিশ্ববিদ্যালয় বলা যেতে পারে, প্রাচীন বিশ্ববিদ্যালয় বলা যেতে পারে, সেই বিশ্ববিদ্যালয় থেকে তিনি বাংলা ভাষা ও সাহিত্যে MA ডিগ্রি অর্জন করেন। এরপরে আমরা দেখে আসি কবি জসিমউদ্দিন কর্মজীবনে 1938 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেন এবং 1944 সালে তিনি বিশ্ববিদ্যালয়ে ছেড়ে দেন, প্রভাষক অর্থাৎ তার অধ্যাপনা কাজ ছেড়ে দিয়ে সরকারের তথ্য সম্প্রচার বিভাগে যোগ দিয়ে 1962 সালে তিনি অবসর গ্রহণ করেন। এরপর আমরা দেখে আসতে চাই কবি সম্মাননা অর্জন করেছেন কি 1969 সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, সেখান থেকে কবিকে ডিলিট ডিগ্রি দেওয়া হয়। এরপরে বাংলাদেশ সরকার কর্তৃক 1976 সালে 21শে পদক এবং 1978 সালে তার মৃত্যুর পরে প্রদান করা হয় মরণোত্তর স্বাধীনতা দিবস পুরস্কার। তো সুপ্রিয় শিক্ষার্থী মণ্ডলী, তোমরা এরপরে আমরা জানবো অনন্য কর্ম আছে তার,
অর্থাৎ অনন্য কর্ম হলো তিনি যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতেন, পড়ালেখা অবস্থায় ছাত্র অবস্থাতেই তিনি একটি বিখ্যাত কবিতা লেখেন, যে কবিতাটির নাম হলো কবর। এই কবিতাটি লিখে তিনি ব্যাপক প্রশংসার পাত্র হয়ে যান, ব্যাপক প্রশংসা পান। এবং মজার ঘটনা হলো সেই সময় কবি যখন ছাত্র, তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন অবস্থায় তার এই কবর কবিতাটি এসএসসি লেভেলের অর্থাৎ নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের পাঠ্য পুস্তকে স্থান দেয়া হয় কবর কবিতাটিকে। তার মানে বুঝতে পারছ তিনি ছাত্র অবস্থা থেকেই তার কবি প্রতিভার স্ফুরণ দেখিয়েছেন। এরপর আমরা দেখে আসতে চাই তিনি কি কি কাব্যগ্রন্থ লিখেছেন। কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে রাখালি, বালুচর, ধানক্ষেত, রূপবতী, মাটির কান্না, মা যে জননী কান্দে, এরকম আরও অসংখ্য অনেক কাব্যগ্রন্থ তিনি লিখেছেন। এরপরে তিনি নাটক লিখেছেন বেদের মেয়ে, পদ্মাপার, মধুমালা, আসমান সিংহ, পল্লীবধূ ইত্যাদি। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমাদের কবির অনেক অনেক কাজ তিনি করেছেন, অনেক সৃষ্টিকর্ম আছে তার ভিতরে আরেক ধরনের সাহিত্য আছে কাহিনী কাব্য, অর্থাৎ কোনো একটি ঘটনাকে কবিতার ছন্দে উপস্থাপন করলে সেই কাব্যের নাম হয় কাহিনী কাব্য। নকশিকাঁথার মাঠ আমাদের আজকের যে পাঠ্য রূপাই, সেই রূপাই কবিতার নকশিকাঁথার মাঠ এই কাব্যের একটা অংশ আমাদের আজকের এই পাঠ্য। সুজন বাদিয়ার ঘাট, এছাড়া তিনি উপন্যাস লিখেছেন বোবা কাহিনী, তিনি লিখেছেন ভ্রমণ কাহিনী চলে মুসাফির হলদে পরীর দেশে, যে দেশে মানুষ বড় জার্মানির শহরে বন্দরে। এছাড়াও কবি যেহেতু একজন গীতিকার ছিলেন, গান লিখতেন, এই হিসেবে তার অনেকগুলো গানের সংকলন বের হয়েছিল। তার ভিতরে নাম হলো লঙ্গিলা নায়ের মাঝি, গাঙের পার, জারি গান, মুর্শিদি গান। তো বন্ধুরা, আমরা নিশ্চয়ই দেখে আসলাম যে এই মহান কবি অনেক ধরনের সাহিত্য শাখায় তার পদচারণা ছিল। এরপরে আমরা দেখি তিনি শিশুদের জন্য গ্রন্থ লিখেছেন, শিশুতোষ গ্রন্থ, হাসু, এক পয়সার বাসি, ডালিম কুমার। যে পরিচয়ে পরিচিত কবি তিনি হলেন পল্লী কবি, অর্থাৎ আমাদের কাছে কবি পল্লী কবি নামেই পরিচিত। তো বন্ধুরা, আমরা আজকে আরও জেনে আসতে চাই এই মহান কবির মৃত্যু হয়েছে 14 মার্চ 1976 খ্রিস্টাব্দ ঢাকায়। কবির শেষ ইচ্ছা ছিল তিনি গ্রামে তার দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন। তার শেষ ইচ্ছা অনুসারে ফরিদপুরের অম্বিকাপুরে তাকে তার দাদির কবরের পাশে দাফন করা হয়। বন্ধুরা, আমরা এতক্ষণ কবি পরিচিতি জানলাম, আমি একটু দেখে আসতে চাই আমার সাথে কোন কোন বন্ধু যুক্ত হয়েছ। অনেক বন্ধু যুক্ত হয়েছে, অনেকেই অনেক রকমের কথা লিখছ। কোন কবিতা প্লিজ কেউ বলেন। এটা রূপাই কবিতা, আমি এক্ষুনি দেখাবো। এছাড়াও আমি অনেক বন্ধুর নাম হয়তো বলতে পারবো না, অনেকেই লিখেছে অনেক রকম করে। সুনামগঞ্জ থেকে মোবারকুল্লাহ রায়হান, চট্টগ্রাম থেকে সাদমান শাহরিয়ার সাদিব, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ঢাকা থেকে মনসুর আহমেদ আইডি থেকে লিখেছে। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি আমার নিজ প্রতিষ্ঠান থেকে অনেক শিক্ষার্থী যুক্ত হয়েছে। ধন্যবাদ সবাইকে বন্ধুরা। এরপরে আমরা চলে যাই আমাদের আজকের পাঠ্য রূপাই কবিতাটি 14 চরণ নিয়ে আজকে আমি কথা বলবো। তো রূপাই কবিতায় আমরা আরেকবার দেখে নিতে চাই। রূপাই কবিতাটি লিখেছেন কবি জসিমউদ্দিন এবং তিনি 1903 সালে জন্মগ্রহণ করে 1976 সালে মৃত্যুবরণ করেছেন। তো আমরা চলে যাই আমাদের আজকের পাঠ্যে। রূপাই কবিতার প্রথম চরণে রয়েছে, এই গায়ের এক চাষার ছেলে, লম্বা মাথার চুল। এই হলো আমরা একটা স্কেচ দেখতে পাচ্ছি। রূপাই চরিত্রটাকে শিল্পী এরকম তার রং তুলিতে এঁকেছেন। এই গায়ের এক চাষার ছেলে, লম্বা মাথার চুল। এর একটা প্রেক্ষাপট বর্ণনা করতে হবে বন্ধুরা। সেটি হলো যে নকশিকাঁথার মাঠ এই কাহিনী কাব্যে আমরা দেখি নায়ক চরিত্র হলো রূপাই এবং নায়িকা চরিত্র হলো সাজু। এই নায়ক এবং নায়িকাদের বাড়ি হলো পাশাপাশি দুটি গ্রাম, মাঝখানে একটি মাঠ। তো সেই গায়ের কথা বলা হচ্ছে, যে গায়ে রূপাইয়ের বসবাস, সেই গায়ের এক চাষার ছেলে রূপাই, লম্বা তার মাথার চুল। কারণ কেউ কেউ মাথার চুল লম্বা রাখতে পছন্দ করে এবং কোনো কোনো সময় কিছু ভাও চলে আসে, কিছু আবহাওয়া চলে আসে মানুষের কিছু কিছু পোশাকের ক্ষেত্রে, মানে তারপরে চুলের কাটিংয়ের ক্ষেত্রে। এরকম একটা লম্বা মাথার চুলওয়ালা কৃষক সন্তান রূপাই।
কালো মুখেই কালো ভ্রমর, কিসে রঙিন ফুল। কবি সুন্দর করে একটি তথ্য দিয়েছেন যে কালো মুখেই কালো ভ্রমর, অর্থাৎ কালো মুখটা হলো তার কালো মুখের সৌন্দর্য এত চমৎকার ছিল যে সেই সৌন্দর্যে ভ্রমর যেন ফুলে না বসে, রঙিন ফুলে না বসে তার এই কালো মুখেই বসতে চায়। তাই বলেছে কালো মুখে কালো ভ্রমর, কিসে রঙিন ফুল, অর্থাৎ রঙিন ফুলকেও যেন ভ্রমর উপেক্ষা করে এই কালো মুখে এসে বসতে চায়। এরপরে চরণ দুটি হলো কাঁচা ধানের পাতার মতো কচি মুখের মায়া, অর্থাৎ রূপায়ের মুখের যে অবয়বটা, মুখের যে আকৃতিটা, সেটা কাঁচা ধানের পাতার মতো। তার কচি মুখটা হলো কচি মুখ, যেরকম শিশুর যেমন কচি মুখ, ঠিক ওই রকম একটা আভা তার চেহারায় খেলে যায় সবসময়। তাহলে কাঁচা ধানের পাতার মতো কচি মুখের মায়া, কচি এরকম শিশুর সন্তানের যেরকম মুখে এক ধরনের মায়াময় অবস্থা থাকে, ঠিক রূপায়ের চেহারায় এরকম একটা মায়ার ছাপ রয়ে গেছে। এরপরের চরণটি হলো তার সাথে কে মাখিয়ে দেশে নবীন তৃণের ছায়া। দেশে অর্থাৎ দিয়েছে শব্দটিকে ছন্দ মেলানোর জন্য কবি দেশে শব্দটা ব্যবহার করেছেন। তো তার সাথে কে মাখিয়ে দিয়েছে, এই যে কাঁচা ধানের পাতার মতো রূপায়ের চেহারা, তার সাথে নবীন তৃণের ছায়া, নতুন গজানো ঘাসের যে ছায়াটা হয়, নবীন তৃণের ছায়া যেরকম খুব হালকা ছায়া হয়, ঠিক এরকম একটা আবহ, এরকম একটা চেহারাতে তার ছাপ রয়ে গেছে রূপায়ের। তো বন্ধুরা, এই হলো আমাদের রূপাই কবিতা, রূপাইয়ের চরিত্র বর্ণনা অর্থাৎ চেহারা বর্ণনা চলছে। এর পরের চরণে আমরা যদি দেখি, জালি লাউয়ের ডগার মতো বাহু দুখান সরু, তার দৈহিক গঠন বর্ণনা করতে গিয়ে কবি এতগুলো কথা বলেছেন। জালি লাউয়ের ডগা, আমরা দেখে আসি জালি লাউয়ের ডগা। জালি লাউয়ের ডগা যে এরকম চিকন হয়ে থাকে, ঠিক রূপাইয়ের বাহুটাও ওই রকমই চিকন, সরু চিকন। এরপরে বলা হচ্ছে গা খানি তার শাওন মাসের যেমন তমাল তরু, অর্থাৎ তার দেহটা যেন শ্রাবণ মাসে তমাল বৃক্ষ যেমন একটু কালচে রঙের হয়, তার উপর যদি বর্ষার বাদলের বৃষ্টি যদি পড়ে, শ্রাবণ মাসের যদি বৃষ্টি তার উপরে পড়ে গাছের ওপরে, তাহলে সেই গাছের কালচে রঙটা আরো চকচকে হয়। তো কবি ওইটাই বোঝানোর চেষ্টা করেছেন যে জালি লাউয়ের ডগার মতো বাহু দুখান সরু, গা খানি তার শাওন মাসের, শাওন বলতে শ্রাবণ মাস, শ্রাবণ মাসের যেমন তমাল তরু, তমাল বৃক্ষের মতো রূপায়ের দেহটা। এখানে শ্রাবণ মাসের বৃষ্টি যখন তমাল গাছের ওপর পড়ে, তখন এই গাছের যে কালচে রংটা আরো কালচে হয়ে যায়, এখন চকচকা রং ধারণ করে। এর পরের চরণে আমরা দেখি বাদল ধোয়া মেঘে কেগো মাখিয়ে দেশে তেল। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বর্ষাকালের আকাশে কালো মেঘটা দেখেছো। কালো মেঘটার চেহারা হয় এরকম, একদম কালচে কুচকুচে কালো হয়ে যায়। হ্যাঁ, যেন কবি কল্পনা করছেন যে বাদল ধোয়া মেঘে যদি কেউ তেল মেখে দেয়, সেই মেঘটা যেমন চকচকে হবে। অর্থাৎ এটা মূলত উপমা, তুলনা করা হয়েছে রূপায়ের দেহের কালা বর্ণের সাথে। তো বাদল ধোয়া মেঘে কেগো মাখিয়ে দেশে তেল, বিজলি মেয়ে পিছলে পড়ে ছড়িয়ে আলোর খেল। অর্থাৎ বিজলি মেয়ে, এই বাদল ধোয়া মেঘ যখন বর্ষাকালে মেঘ হয়, তখন গুরুম গুরুম ডাকে, বাজ পড়ে আর বিদ্যুৎ চমকায়। এই যে বিদ্যুৎ চমকানোটা, কবি বলেছেন যে এই বাদল ধোয়া মেঘের যেমন তার কালচে রং দেখে বুঝি এই বিদ্যুৎ কি করে, সে পিছলে পড়ে তার আলোর খেলা ছড়িয়ে, সে যে চারিদিকে মানে একটা ঝলমলে একটা আলোকিত অবস্থা তৈরি করে একটা শব্দ করে। ঠিক কবি বলেছেন যে রূপায়ের চেহারা যেন ঠিক এই রকম, বাদল ধোয়া মেঘে যে মেঘের যে রূপটা, রূপায়ের দেহের বর্ণটা ঠিক ওই রকম কালো। এর পরের চরণে আমরা চলে যাই। পরের চরণ দুটি হলো কচি ধানের তুলতে চারা হয়তো কোনো চাষি। আমরা জানি কৃষক যারা আছেন তারা খুব কষ্ট করে তাদের ফসল ফলান, কিন্তু কখনো কখনো কৃষকের ফসল ফলানোর সাফল্যে হাসিও তাদের কি মুখ থেকে হারিয়ে যায় না। তারা মানে নিজের উচ্ছলতাটাকে, নিজের খুশিটাকে হাসির মাধ্যমে প্রকাশ করে। তো কচি ধানের তুলতে চারা হয়তো কোনো চাষি, চারা তুলতে গিয়ে চাষি হয়তো বা তার চারার চেহারা দেখেও কখনো তৃপ্ত হয়, আবার ফসল যখন ভালো হয় তখনও কিন্তু তারা কি করে, তৃপ্তির হাসিটা হাসে। মুখে তাহার জড়িয়ে গেছে কতকটা তার হাসি। রূপায়ের চেহারায় রূপায়ের মুখে ঠিক এই কৃষকের উচ্ছলতার ভাবটা সবসময় যেন থাকে। অর্থাৎ আমরা এতক্ষণ 10 চরণ আমরা পড়ে আসলাম বা জেনে আসলাম। তো বন্ধুরা, চলো দেখি তোমাদের
কোনো কমেন্টস আছে কিনা আমি একটু দেখে আসি। কমেন্টসে তমাল গাছ কি? তমাল গাছ হলো একটা বৃক্ষ, তমাল জাতীয় বৃক্ষ। তমাল বৃক্ষ আমি তোমাদেরকে ছবি দেখিয়েছি, মারিয়া খলিফা আইডি থেকে এসে তমাল গাছ কি? তমাল গাছ হলো এক প্রজাতির গাছ। আমার গ্রামের বাড়ি বরিশাল, সামিয়া ইসলাম লিখেছে, তার মানে বরিশাল থেকে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। এরপরে আমরা চলে যাই আমাদের পরের চরণগুলো। আমি 10 চরণ ইতিমধ্যেই শেষ করে ফেলেছি। এর পরের 4টি চরণ আমরা চলে যাব। পরের 4 চরণে আছে আমাদের দেখতে হবে, কালো চোখের তারা দিয়ে সকল ধরা দেখি। যদি কালো রং, আমাদের একটু ধারণা করতে হবে যে রূপাই কবিতায় 3টি স্তবক আমরা দেখতে পাই। এই 3টি স্তবকের প্রথম স্তবক যদি আমরা খেয়াল করি বন্ধুরা, তাহলে দেখব যে ওখানে রূপাইয়ের দৈহিক গঠনের বর্ণনা দেওয়া হয়েছে। তাহলে তার দৈহিক গঠনটা কেমন। এর পরের স্তবকে, অর্থাৎ মাঝের যে স্তবকটি আছে, সেই স্তবকে বর্ণনা দেওয়া হয়েছে কিসের? কালো রং যে গুরুত্বপূর্ণ, কালো যে কেবলই কালোই নয়, এরও যে গুরুত্ব আছে, এই জিনিসটা পরের স্তবকে বর্ণনা করা হয়েছে। তা আমরা সেই স্তবকের 4টি লাইন আজকে জানবো। কালো চোখের তারা দিয়েই সকল ধরা দেখি। আমাদের চোখটা যদি কালো না হয়ে এটা সাদা হয়ে যায়, তাহলে কিন্তু আমরা কি দেখতে পারবো না, আমাদের চোখটা অন্ধ হয়ে যাবে। আমাদের চোখ দিয়ে আমরা পৃথিবীটা, এই জগৎটা, সুন্দর জগৎটা দেখতে পারবো না। সুতরাং কালো চোখেরও কি আছে? একটা সুন্দর মূল্য আছে। সুতরাং কালো রংটাই যে সবসময় উপেক্ষার মতো, কালো রং যে সবসময় অবজ্ঞা করার মতো তা নয়। কবি কারণেই এই লাইনগুলো বলেছেন, কালো চোখের তারা দিয়ে সকল ধরা দেখি। আবার বলছেন কালো দাঁতের কালি দিয়ে, মূলত এটা হলো দোয়াত। অর্থাৎ যদিও তোমাদের বইয়ে একটা মনে হয় প্রিন্টিং ভুল রয়ে গেছে এখানে, সেটি চন্দ্রবিন্দু শব্দ বানানে চন্দ্রবিন্দু ব্যবহার করেছে, চন্দ্রবিন্দুটা হবে না, এবং দোয়াত শব্দটা আমরা বুঝবো এটাই। কালো দাঁতের কালি দিয়েই কেতাব কোরআন লিখি। জগতে যত বই পুস্তক লেখা হয় সেটা মূলত কালো রঙের কালি দিয়ে বা বিভিন্ন রঙের কালি দিয়ে লিখলেও কালো রঙের কালি দিয়ে বই পুস্তক বেশি দেখা যায়। এই দোয়াতের কালি, এইরকম কালো দোয়াতের কালি দিয়ে আমরা কেতাব কোরআন লেখালেখি ইত্যাদি করে থাকি। এর পরের চরণ দুটি হলো, জনম কালো, মরণ কালো, কালো ভুবনময়। অর্থাৎ আমরা যখন জন্ম নেই মাতৃগর্ভ থেকে, তখন সেখানে মাতৃগর্ভটা কি থাকে? অন্ধকারাচ্ছন্ন, অন্ধকারময়। আবার যখন আমরা মৃত্যুবরণ করে যে ধর্ম মতে, বিভিন্নজন বিভিন্ন ধর্ম মতে আমরা আমাদের মৃতদেহকে সৎকার করি, আমি এখানে কয়েকটি কবরের ছবি দিয়েছি। এর মানে হলো যে আমাদের এইখানেও কি আবার ওই অন্ধকারের মধ্যে আমাদেরকে যেতে হয়। তাহলে জনম কালো, মরণ কালো, কালো ভুবনময়। যদিও আমরা এইটাকে বাহ্যিকভাবে ভাবছি যে কালো, জনম কালো, মরণ কালো, কালো ভুবনময়, কিন্তু এর একটা অভ্যন্তরীণ একটা অর্থ কিন্তু রয়ে গেছে বন্ধুরা। অর্থাৎ আমাদের কৃষক সমাজ, তাদের জন্ম, মৃত্যু এবং জীবনাচার সব কিছুর ভিতরে একটা অন্ধকার অবস্থা আছে। যদিও তারা এই সভ্যতা নির্মাণে সবচেয়ে বেশি ভূমিকা পালন করছেন, কিন্তু তাদের জীবনটা ওই শুরু থেকেই যেন একটা কালো অন্ধকারময় অবস্থার মধ্যে দিয়ে যায়। এটা বোঝানোর জন্য কবি লিখেছেন এটি। অর্থাৎ কৃষক সমাজ সবসময় কি, তোমাদের বইয়ে তোমরা দেখতে পাবে, পাঠ পরিচিতি অংশে একটু দেখে নাও যে এখানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কিছুই কৃষকের কালো। তার মানে কি? অর্থাৎ তার জীবনটাই কি একটা অন্ধকারময় অবস্থার মধ্যে দিয়ে যায়। এরপরে চাষিদের ওই কালো ছেলে, অর্থাৎ এখানে চাষিদের কালো ছেলে বলতে রূপাইকে একটা প্রতিনিধিত্বমূলক চরিত্র হিসেবে কবি কল্পনা করেছেন। কিন্তু সকল চাষি কি করে? এই কালো জীবন নিয়েই জগৎটাকে আলোকময় করে তোলে। মাটি মানে প্রখর শক্ত মাটিকে তারা চাষ করে সোনালী ফসল ফলায়, আলোকময় করে ফেলে সারা এলাকা। অর্থাৎ তারা এই জগৎটা, সভ্যতাটা নির্মাণে ব্যাপক ভূমিকা পালন করে। তাই কবি এখানে বলেছেন চাষিদের ওই কালো ছেলে সব করেছে জয়। তা আমরা রূপাইকে আমরা দেখি, রূপাইয়ের মতো এরকম একটা প্রতীকী চরিত্র রূপাই। তো রূপাইয়ের এইখানে মূলত আমরা প্রতীকী চরিত্র হিসেবে ধরে নেব যে রূপাইয়ের মতো এরকম কৃষক যারা আছে, তারা গ্রামে থেকে আমাদের সভ্যতা নির্মাণে, আমাদের এই জাতীয় উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করছেন। তার মানে কি? কালো, জনম কালো, মরণ কালো, কালো ভুবনময়। তাদের সব কিছু কালো হলেও
তাদের জীবনটা পুরোটাই কালোয় ভরা হলো, তারা কিন্তু এই জগৎটা, এই সভ্যতাটা নির্মাণ করতে গিয়ে সব সময় কি আলোকময় করার চেষ্টা করছে। তো বন্ধুরা, আমরা এই পর্যন্ত যতটুকু পড়লাম, যতটুকু জানলাম, একজন লিখেছে বাংলা একাডেমির অনুসারে বাংলা বানানে কোনো ভুল নেই। না বন্ধুরা, ভুল আছে। আমরা একটা প্রিন্টিং মিস্টেক, আমার যতদূর ধারণা এখানে প্রিন্টিং মিস্টেক। এরপরে বিজলি মিয়ে পিছলে পরে ছড়িয়ে আলোর খেল, স্যার প্লিজ এই লাইনটা বুঝিয়ে দেবেন। অর্থাৎ এটি মূলত বোঝানো হয়েছে এরকম যে বর্ষাকালে কালো মেঘ যখন, আমি আবার একটু যাই, বর্ষাকালে কালো মেঘ যখন একদম চারিদিকে অন্ধকার করে আসে, সেই কালোটা যেমন একদম চকচকে কালো হয়, যেন কবি কল্পনা করেছেন যে ওই রকম মেঘের গায়ে না জানি কে কোন তেল মেখে দিয়েছে, যার কারণে মেঘটা এত চকচকে হয়েছে। ঠিক ওই চকচকে সৌন্দর্য দেখে যেমন বিজলি মেয়ে তার আলোর খেলা ছড়ানো বাদ দিয়ে সে কি করে পিছলে পড়ে যায়, অর্থাৎ আকাশ থেকে যেন সে মাটিতে পড়ে যায়, ভূপৃষ্ঠে পড়ে যায়, ঠিক এইটার তুলনা করা হয়েছে রূপায়ের দৈহিক সৌন্দর্যের সাথে। অর্থাৎ রূপায় কালো হলেও তার চেহারাটা অত্যন্ত সুন্দর। বন্ধুরা, আমরা চলে যাই পরবর্তী অংশে। আমাদের এরপরের কার্যক্রমটি হলো আজকের যে পাঠটি ছিল, এই পাঠের আমি কিছু নতুন শব্দ বের করেছি তোমাদের জন্য, যেটা পাঠ্য বইয়ে শব্দার্থ অংশে যেটি আছে ওর বাইরে যে শব্দগুলো আমি মনে হয় তোমাদের কাছে কঠিন হতে পারে, সেই শব্দগুলো নিয়ে আমি মূলত তোমাদের সাথে কথা বলবো। তো আমরা শব্দার্থে চলে যাই। শব্দার্থ হলো, আমরা প্রথম শব্দটি টেক্সটে দেখব। প্রথম শব্দটি হলো কচি। নিশ্চয়ই তোমাদের পাঠ্য বইয়ে এই শব্দার্থটি দেয়া নেই, আমি জানি তোমরা অনেকেই জানো, তাই না বন্ধুরা? তোমরা অনেকেই জানো। তো দেখে আসি কচি শব্দের অর্থ কি। তোমরা একটু বলো তো কচি শব্দের অর্থ কি, ঝটপট বলে ফেলো কচি শব্দের অর্থ। কচি শব্দের অর্থ বন্ধুরা একটু বলো, কচি শব্দের অর্থটা কি? এখনো কেউ লেখো নাই। নতুন, ওকে, আর কেউ লেখে নাই। একজন লিখেছে নতুন। নতুন, ওকে ফাইন। দেখে আসি আমি তোমাদের জন্য কি লিখেছি। জালি, কোমল, নবজাত। কচি হলো যেটি নতুনভাবে জন্ম লাভ করেছে, নবজাত। জালি অর্থাৎ একেবারেই জ্বালা, অল্প বয়স্ক। কোমল, নরম। এরপরেরটা আমরা দেখে আসি যে নবীন শব্দের অর্থ কি। বন্ধুরা, নবীন শব্দের অর্থ হলো, আরেকজন বন্ধু বলেছে সতেজ, খুব সুন্দর। নুসরাত জাহান বলেছে সতেজ। আরেকজন বলেছে কাঁচা। আমি আমার শ্রদ্ধেয় বড় ম্যাডামকে দেখতে পাচ্ছি, এখানে যুক্ত হয়েছেন তিনি। এরপরে আরেকজন লিখেছে ছোট ছোট। জালি, নতুন, ওকে। নবীন মানে নতুন, ফাইন। আমরা দেখে আসি অর্থ হলো নতুন। এরপরের শব্দটি আমি দেখতে পাচ্ছি ডগা। বন্ধুরা বলতে পারো ডগা শব্দের অর্থ কি জানো? ডগা আমরা অনেক সময় বলি জিহবার ডগা, তার মানে কি? ডগা শব্দের অর্থ হলো আগা, প্রান্ত, ওকে। ডগা শব্দের অর্থ আগা, প্রান্ত। এরপরের শব্দটা আমরা দেখে আসি। এরপরের শব্দটা হচ্ছে সরু। জালিলা ওই ডগার মতো বাহু দুখান সরু। তাহলে সরু শব্দের অর্থ কি? সরু শব্দের অর্থ আমি পড়ানোর সময় হয়তো বলেছিলাম, তোমরা অনেকে মনোযোগ দিয়েছিল, হয়তো বা অনেকে হয়তো অমনোযোগী ছিলে। আমি যারা অমনোযোগী ছিলে তাদের জন্য শুধু না, সবার জন্যই বলছি। তো বন্ধুরা, আমরা দেখে আসি সরু মানে হলো চিকন বা শীর্ণ। একজন বলেছে চিকনাই। চিকনাই আসলে চিকন না। চিকনাই হলো আমরা যখন কোনো কিছুর উপরে মসৃণতা দেখি তখন তাকে বলি চিকনাই, অর্থাৎ বেশ চিকচিক করছে এরকম। এরপরে অনেকে চিকন লিখেছে, সুন্দর, খুবই সুন্দর চিকন লিখেছে, সবাই চিকন লিখেছে। একজন লিখেছে নতুন। মাইশা মর্শিদ কথা, সরু মানে চিকন নয়। মেঘপড়ি লিখেছে আগা, ডগা মানে আগা। আচ্ছা, অনেকক্ষণ পরে তারা লিখছে। এরপরে আমরা যাই, পরের শব্দটি হলো শাওন। শাওন শব্দটির অর্থ হলো শ্রাবণ মাস।
শাওন শব্দটির অর্থ হলো শ্রাবণ মাস। অর্থাৎ কবিতায় কবি বর্ষাকালের একটি বর্ণনা দিতে গিয়ে শাওন মাসটাকে এনেছেন, কারণ বর্ষার শ্রাবণ, আষাঢ় শ্রাবণ দুটি মাস হলো বর্ষা ঋতু। তো এইখানে কবি সেই শাওন শব্দটা ব্যবহার করছেন শ্রাবণ মাস হিসেবে। এরপরে আমরা দেখে আসি পরের শব্দটি হলো বিজলি। আমরা সবাই জানি বিজলি মানে কি জানো? বিজলি মানে হলো বিদ্যুৎ, বজ্র, বাজ। আকাশ থেকে বাজ পড়ে, আকাশ থেকে বজ্রপাত হয়, হ্যাঁ, এটাকে আমরা বলি বিজলি। তো বন্ধুরা, এরপরে আমরা চলে যাব আমাদের পরবর্তী অংশে, শব্দার্থ এবার মূল্যায়ন অংশে যেতে চাই। সবাই প্রস্তুত? ঝটপট প্রস্তুত হয়ে নাও বন্ধুরা। আজকে আমাদের মূল্যায়ন পর্বে আমরা যা দেখব সেটি হলো কয়েকটি প্রশ্ন আমি তোমাদের জন্য প্রস্তুত করেছি। তোমরা ঝটপট উত্তর লেখার চেষ্টা করবে। আমি চেষ্টা করব তোমাদের উত্তরের সাথে আমার উত্তরটিকে মিলিয়ে দেওয়ার জন্য। তো বন্ধুরা চলো, সবাই প্রস্তুত? এরপরে আমরা আসি মূল্যায়ন। প্রথম অংশে আমরা দেখছি, প্রথম শব্দ বাক্যটি আছে, রূপায়ের কচি মুখের মায়া কিসের মতো? রূপায়ের কচি মুখের মায়া কিসের মতো? রূপায়ের কচি মুখের মায়া কিসের মতো? লিখে ফেলো দেখি সবাই। রূপায়ের কচি মুখের মায়া কিসের মতো? নেট প্রবলেম। আচ্ছা, একজন লিখেছে কাঁচা ধানের পাতার মতো। অনেকে নেট প্রবলেমের জন্য হয়তোবা একাধিকবার একই কথা লিখছে। সে হয়তো ভাবছে যে আমি হয়তোবা, হ্যাঁ, কাঁচা ধানের মতো। আসলে কাঁচা ধানের মতো নয় বন্ধুরা, অনেকে লিখেছে কাঁচা ধানের মতো, আবার কেউ লিখেছে কাঁচা ধানের পাতার মতো। আসলে উত্তরটি আমরা দেখে আসতে চাই। উত্তরটি হলো কাঁচা ধানের পাতার মতো। কাঁচা ধানের পাতার মতো কচি মুখের মায়া। আমরা কবিতার চরণে পড়ে আসছি। কচি ধানের পাতার মতো নয়, তানিয়া আক্তার নামে আইডি থেকে লিখেছে কচি ধানের পাতা নয়, কাঁচা ধানের পাতার মতো। হ্যাঁ, কাঁচা ধানের পাতা। আরেকজন লিখেছে নতুন ধান। না, নতুন ধান নয়, কাঁচা ধানের পাতা। আমি এটা বলতে পারি নতুন ধান গাছের যে পাতাটি সেটা মতো হতে পারে, হ্যাঁ। তবে কবিতার চরণের সাথে আমরা মিল লিখে চেষ্টা করব, কাঁচা ধানের পাতার মতো। পরের প্রশ্নে যাই। আলোর খেলা ছড়িয়ে কে পিছলে পড়ে? পরের প্রশ্নটি হচ্ছে আলোর খেলা ছড়িয়ে কে পিছলে পড়ে? বন্ধুরা, আলোর খেলা ছড়িয়ে কে পিছলে পড়ে? ঝটপট লিখে ফেলো। আলোর খেলা ছড়িয়ে কে পিছলে পড়ে? দেখে নাও। হ্যাঁ, একজন লিখেছে বিজলি। আবিদ ইসলাম সাদ লিখেছে বিজলি। মনসুর আহমেদ লিখেছে বিজলি। আমরা মনে করব যে উত্তরটি যাতে স্বয়ং সম্পূর্ণ এবং পূর্ণ উত্তরটা আমরা পাই। সুতরাং শুধু বিজলি লিখে, এই যে লিখেছে আহসান হাবিব নামে আইডি থেকে লিখেছে বিজলি মেয়ে। বিজলি মেয়ে, হ্যাঁ, সুন্দর, বিজলি মেয়ে। শুধু বিজলি লিখলে উত্তরটা ভুল ধরতে পারে। সুতরাং আমরা বিজলি মেয়ে কথাটা লিখবো। দেখে আসি কে উত্তরটা কি হবে, বিজলি মেয়ে। ওকে, ফাইন। এরপরে আমরা পরের প্রশ্নে যাই। রূপায়ের বাহুকে কবি কার মতো বলেন? রূপায়ের বাহু কার সাথে তুলনা করেছেন যেন কবি? আমরা তো এর আগে কবিতার চরণে পড়ে আসছি। রূপায়ের বাহুকে কার সাথে কবি তুলনা করেছেন? রূপায়ের বাহুকে কবি কার মতো বলেছেন? কার সাথে তুলনা করেছেন? ঝটপট একটু বলে ফেলো বন্ধুরা। হ্যাঁ, বিজলি মেয়ে বলেছে। কাঁচা ধানের পাতার মতো অনেক পরে বলেছে। হ্যাঁ, তাহলে রূপায়ের বাহুকে কবি কার মতো বলেছেন? রূপায়ের বাহুকে কবি বলেছেন, তোমরা দেখো, তোমরা যা লিখছো, জালি লাউয়ের সাথে তুলনা করেছেন। সামিয়া ইসলাম লিখেছে। মনসুর আহমেদ আইডি থেকে লিখেছে জালি লাউয়ের ডগার মতো। আহসান নবী জালি লাউয়ের ডগার মতো। পিয়া শর্মি বিজলি মেয়ে, জালি লাউয়ের ডগার মতো, জালি লাউয়ের ডগার মতো। ওকে, ধন্যবাদ। সবাই লিখছো জালি লাউয়ের ডগার মতো। হ্যাঁ, আমরা এর পরের উত্তরটা দেখে আসি যে আসল উত্তরটা কি। হ্যাঁ, জালি লাউয়ের ডগার মতো, বাহু দুখান সরু। এর পরের প্রশ্নে যাই আমরা।
পরের প্রশ্নটি হচ্ছিল কোন গাছের সাথে রূপাইয়ের দেহকে তুলনা করা হয়েছে। কবিতা একটা গাছের নাম বলা হয়েছে যে গাছের সাথে রূপাইয়ের দেহকে তুলনা করা হয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, কোন গাছের সাথে রূপাইয়ের দেহকে তুলনা করা হয়েছে। কবি কোন গাছের সাথে রূপাইয়ের দেহকে তুলনা করেছেন? লিখে ফেলো সবাই। হ্যাঁ, অনেকেই লিখেছে আগের প্রশ্নের উত্তর জালিলাওয়ের ডগার মতো। হ্যাঁ, এর পরের এমডি নুরুল আবসার আইডি থেকে লিখেছে তমাল। আমি আবারও বলবো যে উত্তরটি যেন কোনো জায়গায় গ্যাপ না থেকে যায়, কোনো জায়গায় শূন্যতা না থাকে, সেই কারণে আমরা কি করব, উত্তরটা পূর্ণাঙ্গভাবে লেখার চেষ্টা করব যে তমাল গাছ। যদিও আমি এই বাক্যের সাথেই মিলিয়ে লিখব যে রূপাইয়ের দেহকে তমাল গাছের সাথে তুলনা করা হয়েছে, এরকম করে লেখার চেষ্টা করব। হ্যাঁ, আমি কেবলই সংক্ষিপ্তভাবে উত্তরটি জানার চেষ্টা করছি। সেই সংক্ষিপ্ত উত্তরকে আর সংক্ষিপ্ত করা যাবে না, শুধু তমাল লিখলে ভুল হবে। তমাল তরু, তমাল গাছ, অনেকেই লিখেছে তমাল। হ্যাঁ, শুধু তমাল নয়, আমরা তমাল গাছটা লিখব। তো ঠিক আছে, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। কবি জসিমউদ্দিন কত সালে মৃত্যুবরণ করেন? আমরা কবি পরিচিতি পড়ে আসছি, কবি পরিচিতি থেকে আমরা একটা বা দুইটা প্রশ্ন জানতেই পারি। তো কবি জসিমউদ্দিন কত সালে মৃত্যুবরণ করেন? কবি জসিমউদ্দিনের মৃত্যু হয় আমাদের দেশ স্বাধীন হওয়ার পর। আমি নিশ্চয়ই সালটি উল্লেখ করেছি, 1976 সাল লিখেছে ইমাম হাসান নামে আইডি থেকে। হ্যাঁ, 1976 বন্ধুরা, অবশ্যই ঠিক আছে তোমাদের উত্তরগুলো। হ্যাঁ, খুব সুন্দর উত্তর 1976। আমরা দেখে আসি উত্তর 1976 কিনা। হ্যাঁ, উত্তর 1976। এর পরের প্রশ্নটি আমরা দেখে আসতে চাই। নকশিকাঁথার মাঠ, কবি অনেক কাব্যগ্রন্থ লিখেছেন, অনেক গ্রন্থ লিখেছেন, এর ভিতরে নকশিকাঁথার মাঠ যে গ্রন্থটি, এটি আসলে কি ধরনের গ্রন্থ? নকশিকাঁথার মাঠটি আমি আমার এই সেশন ক্লাসের শুরুতেই উল্লেখ করেছি, নকশিকাঁথার মাঠ আসলে কি ধরনের গ্রন্থ। বন্ধুরা ঝটপট লিখে জানাও, নকশিকাঁথার মাঠ কি ধরনের গ্রন্থ? কাহিনী কাব্য। ওকে, কাহিনী কাব্য, সুন্দর। কাহিনী কাব্য লিখেছেন একজন, দুইজন, তিনজন, অনেকেই কাহিনী কাব্য লিখছে, কিন্তু বানান ভুল হয়ে যাচ্ছে মনে হয়। কাহিনী কাব্য, শুধু কাব্য ইমাম হাসান, শুধু কাব্য লিখলে ভুল হবে। এটা কাব্য অবশ্যই, নো ডাউট, কিন্তু কাহিনী কাব্য হবে, কারণ কাহিনী কাব্যের বৈশিষ্ট্য হলো যে এই কাব্যের ভিতরে একটা কাহিনীকে কবিতার ছন্দে ছন্দে কি করা হবে, উপস্থাপন করা হবে। অর্থাৎ নকশিকাঁথার মাঠ হলো জসিমউদ্দিনের একটা কাহিনী কাব্য, যে কাব্যের অংশ আমরা আজকের এই পাঠ্য হিসেবে পেয়েছি। তো কাহিনী কাব্য, ধন্যবাদ। আমরা উত্তরটা দেখে আসি যে উত্তরটি হলো কাহিনী কাব্য। তো চলো বন্ধুরা, এরপরে আমরা আজকে এতক্ষণ যে ক্লাসটি করলাম, যে অংশটুকুতে আমরা ছিলাম, এই ক্লাসের আলোকে আমরা বাড়ির কাজ দেখি। বাড়ির কাজ কি আছে, তোমাদের বাড়ির কাজটি আমরা দেখে নিই। বাড়ির কাজ হলো দুটি অনুধাবনমূলক প্রশ্ন আমি দিয়েছি। অনুধাবনমূলক প্রশ্নগুলো ঝটপট লিখে নাও। অনুধাবনমূলক প্রশ্নের প্রথমটি হলো, মুখে তাহার জড়িয়ে গেছে কতকটা তার হাসি। বন্ধুরা নিশ্চয় দেখতে পাচ্ছ, মুখে তাহার জড়িয়ে গেছে কতকটা তার হাসি, কথাটি বুঝিয়ে লেখো। অর্থাৎ কবি এই লাইনটি, এই চরণটি দিয়ে কি বোঝাতে চেয়েছেন, এটা তুমি কি বুঝেছ সেটা তুমি লিখবে। এর পরের প্রশ্নটি হলো, চাষিদের ওই কালো ছেলে সব করেছে জয়, চরণটি ব্যাখ্যা করো। চাষিদের ওই কালো ছেলে সব করেছে জয়, আমি যখন কথাটি বলছিলাম, আমি যখন চরণগুলোর ব্যাখ্যা দিচ্ছিলাম, তখন কিন্তু আমি কথাগুলো বলেছি। বন্ধুরা তোমরা চেষ্টা করবে এই দুটি প্রশ্নের উত্তর রেডি করে প্রস্তুত করে রাখার। যদি কারো কোনো প্রশ্ন থাকে পরবর্তী ক্লাসে এইটা আমরা আলোচনা করতে পারি, কারণ এই ক্লাসের কন্টিনিউশন আরেকটি ক্লাস পরবর্তীতে হবে। তো এই ছিল আজকে আমার কাজ। তো বন্ধুরা এতক্ষণ তোমরা যারা আমার সাথে ছিলে, তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি কিশোর বাতায়নের এই সরাসরি ক্লাসে যোগদান করার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, করোনার এই মহামারীতে সবাই নিরাপদে থেকো, স্বাস্থ্যবিধি মেনে, এবং সুস্থ থেকো। সবাইকে সুস্থ রেখো। আল্লাহ হাফেজ।